আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল থেকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মাহদি আমিনকে নিয়ে ফেসবুকে বেশ গুঞ্জন শুরু হয়েছে, উত্তেজনা এবং আলোড়ন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এই বিষয়ে লিখেছেন এবং আমিও লিখেছি। জনাব মাহদি আমিন সম্পর্কে আমি আমার মতামত ব্যক্ত করার জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি। 2014 সালে মাহদি আমিন শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ লাভ করেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং একটা সেন্সিটিভ জায়গা। রাজনৈতিকভাবে এটার গুরুত্ব রয়েছে, সামাজিকভাবে এটার একটা মূল্য রয়েছে। এটা উপেক্ষা করেই 2022 সালের 9 মে জনাব মাহদি আমিন নিউ ইয়র্কে যান এবং উনি সেখানে ডিজিটাল বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্ট সামিট নামের একটা সেমিনারে অংশগ্রহণ করেন। যেই সেমিনারে কোনো আন্তর্জাতিক মানের কাউকে দেখা যায়নি, যেখানে শুধুমাত্র আওয়ামী লীগের নেতারা ছিলেন এবং ছিলেন খুনি হাসিনার দুজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, জুনায়েদ হোসেন পলক এবং নাহিদ ইসলাম। সেই সময়ের পরিস্থিতিটা চিন্তা করেন। ওই সময়ে বিএনপির নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই দেশের পক্ষে লিখেছেন, তাদের প্রত্যেককে চরম রকম হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আইসিটি মামলাটা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। বিদেশিরা পর্যন্ত এই মামলাটি বন্ধের জন্য আপনার বারবার বলছিল শেখ হাসিনাকে। তো সেই আইসিটি মামলার পিছনে ছিলেন জুনায়েদ হোসেন পলক। মাহদি আমিনকে ঠিক কোন কারণে জুনায়েদ হোসেন পলকের সাথে বসেই আইটি সেক্টরের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে হয়েছে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে, এটা প্রশ্ন রাখছে। হুট করে নিশ্চয়ই মাহদি আমিন সেখানে যাননি। একটা চ্যানেল ওখানে মেনটেন করা হয়েছে। সেই চ্যানেলটি কি ছিল, কারা ছিল, এটাও এখন আমাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাহদি আমিনের বাবা একজন আওয়ামী লীগ নেতা এবং উনি বিয়ে করেছেন আওয়ামী লীগের মোল্লা পরিবারে। বাংলাদেশের রাজনীতিতে এটা কোনো গর্হিত কাজ না। অনেক পরিবারের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি বৈবাহিক সম্পর্ক আমরা দেখেছি, এটা স্বাভাবিক। তবে 60-70 দশকে যে আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগের মধ্যে রাত দিন পার্থক্য রয়েছে। বিশেষ করে জনাব ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পর থেকে, দিনার গুম হয়ে যাওয়ার পর থেকে, অর্থাৎ 2013 সাল থেকে যে আওয়ামী লীগের তাণ্ডব আমরা দেখছি, এরপরে কোনো সুস্থ সাধারণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করবেন না। সেখানে মাহদি আমিনের বাবা আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করেছেন, তার শ্বশুরত্ব রয়েছেনই। মাহদি আমিনের পিএইচডিতে ফান্ডিং করেছেন এখানের রাডমা নামের একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, যারা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এটার নাম। মাহদি আমিনের যেই ব্যাকগ্রাউন্ড, তাতে করে চ্যারিটির টাকা নিয়ে তার কি পিএইচডি করার প্রয়োজন হয়? 2-3 কোটি টাকা কি তার বাবা বা তার শ্বশুরবাড়ি থেকে আসে না? এবং এরপর উনি ওনার পিএইচডির থিসিসটি সম্পন্ন করেন নাই। আমার কাছে মনে হচ্ছে এই রাডমার, এটা আমার একান্তই সংশয়, এই রাডমা যেই চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, এটা সঙ্গে এই খুনি হাসিনার একটা কানেকশন রয়েছে।
তার দোসরদের একটা কানেকশন রয়েছে এবং সেই কারণেই তাদের মাধ্যমেই মাহদি আমিনের এই ফান্ডিংটি নিশ্চিত করা হয়েছে। এটা একান্তই আমার অ্যাজাম্পশন। আপনারা ইনভেস্টিগেট করবেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এটা খতিয়ে দেখবেন। মাহদি আমিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে সংশয় তৈরি করেছে সেটা হচ্ছে 31 দফা নিয়ে উনি কাজ করছেন, কিন্তু এই 31 দফার মধ্যে কিছুটা মিসিং রয়েছে। আমার কাছে মনে হয় যে পরিমাণ গবেষণা এখানে করা উচিত ছিল, যে পরিমাণ ইনপুট এখানে দেওয়া উচিত ছিল, ইন্টেলেকচুয়াল ইনপুট এখানে যেখানে দেওয়া উচিত ছিল, আমি এটার মধ্যে সেটার ঘাটতি দেখতে পাচ্ছি। সম্ভবত সে কারণেই মহাসচিব স্যার বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে নতুন করে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। 31 দফা থাকলে নতুন করে এই কথা তো বলার প্রয়োজন পড়ে না। কিছু একটা এখানে মিসিং রয়েছে। আমি আরো মনে করছি যে তাড়াহুড়া করে এই জিনিসটা দেওয়া হয়েছে। সাধারণ জনগণ, তাদের এত সময় নেই এইসব 31 দফা শোনার। তারা স্ট্রেইট দেখতে চাচ্ছে তাদের জন্য কি রয়েছে, তাদের প্লেটে কি দেওয়া হচ্ছে ওটা তারা দেখবেন। একজন অভিভাবক দেখবেন যে তার সন্তানের শিক্ষার নিরাপত্তা কতটুকু এই সরকার দিবে। একজন বাবা দেখবেন তার সন্তান পড়াশোনা শেষ করে এই মানে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কতটুকু সুযোগ এই বিএনপি সরকার থেকে পাবে। একজন নারী দেখবেন যে হাটে মাঠে ঘাটে অনলাইনে তাদেরকে প্রতিনিয়ত যে হয়রানির শিকার হতে হচ্ছে, বিএনপি সরকার তাদের আসলে তাদেরকে কতটুকু প্রোটেকশন দিবেন। এই বিষয়গুলো মানুষ দেখবে। মানুষের এত ভাবার সময় নাই, স্ট্রেইট ফরওয়ার্ড জিনিস চায়। এই স্ট্রেইট ফরওয়ার্ড জিনিসগুলো এবং নতুন জেনারেশনের কি চাওয়া, জেন জি যেটাকে বলে, তাদের সাথে রিলেট করার জন্য মাহদি আমিন ছিলেন একজন মানে যথাযথ ব্যক্তি। কিন্তু আমার মনে হচ্ছে উনি ওনার কাজে ব্যর্থ হয়েছেন, ঠিক মতো উনি ফোকাস করেননি। এই বিষয়ে আমি ওনাকে নক করেছিলাম, ওনার রেসপন্সটাও আমার কাছে খুব একটা পজিটিভ মনে হয়নি। উনি এমনিতে বলেছেন, আপা থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক, এই সবার কি বলেছেন। যাই হোক, এই ইস্যুটা নিয়ে আমার আসলে ইচ্ছা ছিল ঘরোয়াভাবে কথা বলার। আমি জনাব আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক, ওনাকে বলেছিলাম আমি জুম মিটিংয়ে কথা বলতে চাই। উনি আমাকে বলেছিলেন যে মহিলাদের কথা বলার কোনো সুযোগ রাখা হয় নাই। বা পরের দিন উনি আবার ওনার পছন্দের একজন নারীকে নিয়ে এসে একটা স্ক্রিপ্ট দিয়ে বললেন যে আপনি লিডারকে প্রশ্ন করেন। কেমন? আর আমি নিজেও মাহদি আমিন সাহেবকে নক করেছিলাম আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে, উনি আমলে নেন নাই। তো আমি বাধ্য হয়ে আমাকে অনলাইনে আসতে হয়েছে, মুখ খুলতে হচ্ছে। আর অনেকেই বলবেন আমি কে। আমি গত 1 যুগ ধরে ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছি। আমি একই সাথে কলম ধরেছি, কলম লিখেছি, কবিতা লিখেছি, শখানেক টকশো অথবা তারও বেশি টকশোতে, অধিক সংখ্যক টকশোতে আমি অংশগ্রহণ করেছি, মানবতার পক্ষে কথা বলেছি, বিএনপির নেতা নেত্রীদের পক্ষে কথা বলেছি। এরপরে আমি ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছি, ঘন্টার পর ঘন্টা আমি স্লোগান দিয়েছি ওয়েস্টমিনিস্টারের সামনে, আপনারা অনলাইনে সেটা দেখে নেবেন। এরপরে আমি বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করেছি এবং একই সাথে বিদেশি বন্ধুদেরকে বাংলাদেশের রাজনীতির সঠিক যে পরিস্থিতি সে সময় ছিল সেটা আমি তুলে ধরেছি। অর্থাৎ আমি একই সাথে একাধিক সেক্টরে কাজ করেছি ফ্রন্ট লাইনে। যে সময় পদবিধারী নেতারা, প্রবাসের নেতারা মুখ খুলতেন না, সুযোগ থাকার পরেও কথা বলতেন না, সেখানে আমি নির্বিঘ্নে নির্ভয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছি, কথা বলেছি। যাই হোক, পুরো কথাটা, পুরো বিষয়গুলো আপনারা শুনলেন, কথাটিও শুনলেন আমার। এরপরে আপনারা আপনাদের মাথাটা খাটাবেন। মাহদি আমিন বা অন্য কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই।
শুধুমাত্র দলকে রক্ষা করার জন্যই আমার বা আমাদের এই প্রচেষ্টা। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।